আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি মোটেও এই জিনিসটা বলছি না যে জর্ডানের মতো একটা দলের বিপক্ষে আর্জেন্টাইন ব্যাকআপ প্লেয়ারের যে পারফরমেন্স দিলেন সেটার প্রেক্ষিতে তারা এখনই ফার্স্ট চয়েস 11-এ ঢুকে পড়তে পারেন, তবে এটা খুব ভালো রকমের একটা টেস্ট হয়েছে এবং এই ম্যাচটার মাধ্যমে লিওনেল স্কালোনিও বাকি প্লেয়ারদেরকে যাচাই করতে পারবেন তাদের অবস্থাটা নিয়ে আজকে আলোচনা করব। কারণ আমার কাছে মনে হয় স্কালোনির কাছে হাতে যে বেশ কয়েকটা অপশান আছে সেটা আরও একবার প্রমাণিত হয়েছে এবং স্কালোনি এই ম্যাচও ট্যাকটিক্যাল বেশ কয়েকটা চেঞ্জ এনেছেন, পজিশনাল বেশ কয়েকটা কিন্তু বড় রকমের চেঞ্জ দেখা গিয়েছে, যেটা পরবর্তীতে নকআউট স্টেজে যখন আপনার প্ল্যান এ কাজ করবে না তখন প্ল্যান বি সি হিসেবে কাজে লাগতে পারে। আমি একজন প্লেয়ারকে কেন্দ্র করে আলোচনাটা করব। লো চেলসো, যাকে বিশ্বকাপে লিওনেল স্কালোনি কেন দলে নিয়েছেন সেটাকে কেন্দ্র করে সংশয়ের জায়গা ছিল। আমার কাছে মনে হয় লো চেলসো বিশ্বকাপে তার এই একমাত্র পারফরমেন্স দিয়ে সকল কিছু ক্লিয়ার করে দিয়েছেন। 22 বিশ্বকাপে ছিলেন না আনফর্চুনেটলি, কষ্টের একটা সময় গিয়েছে, ইনজুরি জর্জরিত একটা পুরো ক্যারিয়ার কাটাচ্ছেন। তবে লো চেলসো মাঠে থাকলে যে একজন খুবই পারফেক্ট লিঙ্কিং প্লেয়ার হিসেবে কাজ করতে পারেন সেটা তিনি দেখিয়েছেন যখনই জুলিয়ান আলভারেজ, নিকো পাস, লাউতারো মার্টিনেজ এরা ফাইনাল থার্ডে মুভমেন্ট করেছেন। এদের মাঝখানের যে স্পেসটা, দুজন প্লেয়ারের মাঝখানে যে পকেট অফ স্পেস, ডিফেন্সিভ প্লেয়াররা কোনো একজন প্লেয়ারকে মার্কিং করতে গেলে অন্য একজন প্লেয়ারের জন্য যে স্পট রেখে যায় সেগুলো লো চেলসো খুব ভালোভাবে কাভার করতে পেরেছেন। তার ফ্রি কিকটাও কিন্তু চোখ ধাঁধানো ছিল এবং লো চেলসোর এই ম্যাচের পারফরমেন্সটা বলে দেয় যে কোনো সময় মিডফিল্ডে আপনার যদি এমন একজন প্লেয়ারের দরকার হয় যিনি যথেষ্ট ক্রিয়েটিভ, যিনি ফাইনাল থার্ডে প্লেয়ারের সাথে লিওনেল মেসির পাশাপাশি খেলে লিঙ্ক আপ করতে পারেন, দিন শেষে প্লেয়ারটা লো চেলসি হবেন। এখনও আর্জেন্টিনার এই দলটাতে মিডফিল্ডে সবচেয়ে ক্রিয়েটিভ একজন প্লেয়ারের নাম সে লো চেলসি। ম্যাচটাতে ট্যাকটিক্যালি একটা বড় রকমের পরিবর্তন কিন্তু লিওনেল স্কালোনি এনেছেন। সিমিওনি হয়তোবা রাইট ব্যাক পজিশনে শুরু করেছেন, তবে যারা খেলাটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে প্যালাসিওস শেষ মুহূর্তে রাইট ব্যাক পজিশনে প্রায় পুরো ম্যাচ কাটিয়েছেন এবং আরও একবার প্যালাসিওস রীতিমতো আন্ডাররেটেড একটা পারফরমেন্স দিয়েছেন। 90 মিনিট মাঠে ছিলেন, 110 বারের মতো বল টাচ করেছেন, ডিফেন্সিভলি 12টার মতো কন্ট্রিবিউট করেছেন, 4টার মতো ট্যাকেল, 3টার মতো ক্লিয়ারেন্স, 5টার মতো ইন্টারসেপশন, 3টা রিকভারি। এক কথায় বলা চলে যে এজিকুয়েল প্যালাসিওস ওই পজিশনটাতে যে প্রথমবারের মতো খেলছেন সেটা বলার কোনো রকমের কিন্তু সুযোগ দেননি। 87টা পাসের মধ্যে 83টাই কমপ্লিট করেছেন, অর্থাৎ এখানে রাইট সাইডের ডিফেন্সিভ একটা অপশন হিসেবে এজিকুয়েল প্যালাসিওস খেলতে পারেন। ওয়ান্স অ্যাগেন এই জিনিসটা বলছি না যে আপনি একজন রাইট ব্যাকের পরিবর্তে বড় বড় ম্যাচে প্যালাসিওসকে শুরু করাবেন, তবে অন্তত অপশন যে একটা আছে এবং তার চেয়েও বড় কথা স্কালোনি যে প্রোঅ্যাক্টিভলি এটা আইডেন্টিফাই করেছেন যে মলিনাকে বিশ্রাম দিতে গিয়ে মন্তিয়ালকে আনলে মন্তিয়ালের ফিটনেস জনিত ইস্যু এগুলোকে কাভার আপ করার জন্য যে আরও একটা অপশন তিনি ট্রাই করিয়েছেন, সেটাই প্রমাণ করে যে কোচ ওই জায়গার উইকলিংটা আইডেন্টিফাই করতে পেরেছেন এবং বড় বড় কোচদের জন্য অতিরিক্ত অহমিকায় না ভেসে গিয়ে প্রতিনিয়ত ছোট ছোট পরিবর্তন করতে আনার যে একটা টেন্ডেন্সি, এটাকে আপনার পজিটিভলি নিতে হবে। এখানে স্কালোনির মাথাটা ঠান্ডাভাবে যে সবসময় কাজ করে আরও একবার প্রমাণিত হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ম্যাচে সবচেয়ে বেশি 12টা ডিফেন্সিভ কন্ট্রিবিউশন এই প্যালাসিওসের কাছ থেকে এসেছে। নিকো পাসকে কেন্দ্র করে কয়েকটা কথাবার্তা না বললেই নয়। প্রথমত, খুবই ন্যারো বা টাইট স্পেসের মধ্যে খুব ভালো টুইস্ট এবং টার্ন নিকো পাস করতে পারেন, অর্থাৎ খুবই দ্রুত তিনি কিন্তু একাধিক ডিফেন্ডারকে ছিটকে ফেলে ওই টার্নগুলো করতে পারেন এবং খুব ভালো কিছু ড্রিবল করতে পারেন, সেটার গ্লিমস আরও দেখা গিয়েছে। তবে একই সঙ্গে এই জিনিসটা সত্য যে নিকো পাসের ফাইনাল পাস, নিকো পাসের ইম্প্যাক্টের জায়গাটা অনেক বেশি করে আমরা ক্লিয়ারলি বুঝিনি। ফাইনাল থার্ডের প্লেয়ারের সাথে শেষ মুহূর্তে এসে সে কম্বিনেশনটাও তৈরি হয়নি। এর পেছনে সবচেয়ে বড় কারণ এটা হতে পারে যে নিকো পাস কোমো জার্সিতে যে পজিশনে খেলেন, যে ফ্রিডমটা পান, সেটা আর্জেন্টিনা জাতীয় দলে স্বাভাবিকভাবে পাবেন না। মিডফিল্ডে একটা গন্ডির মধ্যে, একটা ব্র্যাকেটের মধ্যে তাকে এখানে আটকে থাকতে হচ্ছে। নিকো পাসের মতো একজন প্লেয়ারের পটেনশিয়াল আপনি এত সহজে একটা দুটো ম্যাচে বুঝতে পারবেন না, একটা লম্বা সময় ধরে কিন্তু এখানে তাকে সুযোগ দিতে হবে এবং আর্জেন্টিনার ভবিষ্যৎ অ্যাটাকিং মিডফিল্ডে যে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন হবেন এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। এখন পর্যন্ত সিস্টেমটা নিকো পাসের জন্য একেবারে ফুললি সুবিধাজনক নয় এবং নিকো পাসের সাথে ফাইনাল থার্ডের প্লেয়ারদের লিঙ্ক আপ করানোর জন্য এখনও অনেক গেম টাইম প্রয়োজন। তবে এই যে একটা অপশন সবসময় থাকা, এটা আর্জেন্টিনার জন্য অবশ্যই অ্যাডের একটা অ্যাডভান্টেজ। আমি এখনই নিকো পাসের কাছ থেকে এক্সপ্লোসিভ কোনো কিছু আশা করছি না, তবে ভবিষ্যতের জন্য নিকো পাসের এই বিশ্বকাপটা খেলা, এই টাইমগুলো পাওয়া কিংবা তাকে স্কোয়াডে রাখাটা যে দরকারি ছিল সেটার সাপোর্টে আরও একবার কথা বলে গেলাম।
ভ্যালেন্তিন বার্কো এমন একজন ফুটবলার যাকে কেন্দ্র করে আপনি সবসময় পজিটিভিটি পাবেন এবং তার যে ওভারঅল অ্যাজিলিটি এবং তার যে ওয়ার্ক রেট সেটার প্রশংসা আপনার করতেই হবে এবং ওয়ার্ক রেটের দিক থেকে আপনি তাকে ওই যে নিকো গঞ্জালেস কিংবা জুলিয়ান সিমিওনের মতো একই ব্র্যাকেটে রাখতে পারবেন, যারা বদলি হিসেবে নামলেও লাগাতার রানিং করবেন, লাগাতার তাদের প্রেজেন্সটা দেখাবেন। এবং ভ্যালেন্তিন বার্কোর ক্ষেত্রে অ্যাডেড একটা অ্যাডভান্টেজ আমার কাছে মনে হয়, তিনি বল পায়ও যথেষ্ট পরিমাণ দক্ষ একজন ফুটবলার এবং সেই সিল্কি পাসগুলো তিনি জেনারেট করতে পারেন। এবং এমন একজন প্লেয়ার যখন আপনার ব্যাকআপ হিসেবে আছে লেফট মিডফিল্ডে বা লেফট সাইডে, তখন এটা অবশ্যই কোচের জন্য একটা খুবই ভালো অপশন হতে পারে। এটা গত ম্যাচের 19 মিনিটের পারফরমেন্সে তিনি কিন্তু আরও একবার দেখিয়েছেন। এরপর পারাদেসের কথা একেবারে না বললেই নয়। আপনি যদি পারাদেসের হিট ম্যাপ দেখেন, এত বড় রেড জোন আপনি অন্য কোনো প্লেয়ারের ক্ষেত্রে পাবেন না। লিয়ান্দ্রো পারাদেস এই ম্যাচে সবচেয়ে বেশি 172টা টাচ নিয়েছেন এবং সবচেয়ে বেশি 153টা পাস কমপ্লিট করেছেন। অর্থাৎ পারাদেস বারবার করে বলের দেখা পেয়েছেন, বলটা ঘুরে বারবার পারাদেসের কাছে এসেছে। একজন ডিস্ট্রিবিউটরের রোলটা আসলে মিডফিল্ডে কি সেটা পারাদেস প্রমাণ করেছেন। তবে এটা শুধুমাত্র হাফ ট্রুথ একটা কথা। একই সঙ্গে পারাদেসের বেশ কয়েকটা পাস আমার কাছে যথেষ্ট প্রেডিক্টেবল বলে মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে প্রতিপক্ষ ডিফেন্ডারও বুঝেছেন পাসটা এই জায়গা থেকে আসবে এবং সেখানেই তারা কিন্তু পাসগুলি ইন্টারসেপ্ট করতে পেরেছেন। ফিটনেসের দিক থেকে আমার কাছে লিয়ান্দ্রো পারাদেসকে সবচেয়ে ফিটেস্ট এই মুহূর্তে মনে হয়নি এবং তার ডিফেন্সিভ ক্লিয়ারেন্সগুলোকে আমার কাছে যথেষ্ট ক্লিনিক্যাল মনে হয়নি। এমন যে গোলটা আর্জেন্টিনা খেয়েছে ডিবক্সে, সেখানেও কিন্তু প্লেয়ারকে তিনি ট্র্যাক করতে পারেনি ডিবক্সে, যদিও সেখানে এটা সেন্টার ব্যাকের ডিউটি। তবে পারাদেসের পেছন থেকে কিন্তু তামারি ডিবক্সে গোলটা করেছেন, এটাও দেখতে খুব একটা ভালো লাগেনি। অর্থাৎ এখানে পারাদেসের এক সাইডের অ্যাবিলিটি যেমন আমরা দেখলাম, তেমনি অন্য একটা সাইডে এটা যে একেবারে বেস্ট পারাদেস নন, সেটাও আমি এই ম্যাচে কিছুটা হলে গ্লিমস দেখেছি। মার্কোস সেনেসির কথা বলবো। সেনেসিকে বিশাল রকমের পরীক্ষা দিতে হয়েছে, সেই জিনিসটা আমি বলবো না। এমন একটা ম্যাচ দেখে আপনি সেনেসির ইম্প্যাক্টটা অনেকটুকু বুঝতে পারবেন না। তবে প্রায় 94% অ্যাকুরেট পাস দিয়েছেন। যখনই বল টাচ করেছেন তখনই তিনি কিন্তু আসলে আত্মবিশ্বাস জুগিয়েছেন। এমনকি তাকে ফাউল করার জন্য আর্জেন্টিনা কিন্তু দ্বিতীয় গোলের আগে সে পেনাল্টিটা পায়। অর্থাৎ এখানে যথেষ্ট অ্যাক্টিভ একটা ম্যাচ সেনেসি কাটিয়েছেন। সেনেসির এ ম্যাচের পারফরমেন্স দিয়ে আপনি সেনেসিকে অটোমেটিক চয়েস বানিয়ে যেমন ফেলতে পারেন, এটা সত্য, তেমনি একই সঙ্গে এটাও সত্য যে অন্তত আপনি এই জিনিসটা বলতে পারেন যে এখানে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেসের পরে থার্ড চয়েস সেন্টার ব্যাক হিসেবে নিকোলাস ওটামেন্ডি নয়, মার্কোস সেনেসির এই মুহূর্তে এগিয়ে থাকার কথা এবং সেনেসি এ ম্যাচে অন্তত সেই যোগ্যতা প্রমাণ করেছেন। মোট কথা এটাই যে স্কালোনির কাছে তার ফার্স্ট চয়েস 11-এর বাইরেও বেশ কয়েকটা অপশন আছে যাদের উপর নির্ভরতা রাখা যায়। এ ম্যাচে এটা আর্জেন্টিনার জন্য আমার চোখে অন্যতম বড় একটা প্রাপ্তি হয়ে থাকবে। ধন্যবাদ সবাই।